আপনি আমাকে মেনে না নিলেও আমি আর ওই বাড়ি ফিরবো না, মরে যাবো তবুও না। গেলে তো চিরতরে আপনাকে হারাতে হবে, তার চেয়ে আমি নিজেই হারিয়ে ফেলবো। এমন কথা বলতে কি মেয়েটার বুক কাঁপল না? সে কি জানে না তার কষ্টে এই অধম পুরুষটার ভেতরটা ক্ষয় হয়ে যাচ্ছে? অর্থির ধরা হাতটা আরো চাপ বাড়িয়ে ধরল, শেষবারের মতো বলল, যাকে এত ভালোবাসো তার শেষ কথাটা রাখবে না? এই অযোগ্য ছেলেটার কথা শুনবে না বুঝি? অর্থে অভিমানে আর কথাই বলল না। কি লাভ হলো রাগ করে বাড়ি ছাড়ার? যাকে ভালোবেসে পরিবারকেই ছেড়ে আসলো, সেই ছেলেটাই তাকে ছেড়ে দেওয়ার পায়তারা করছে। গলার স্বর রুদ্ধ হলো, কিন্তু চোখের ধারা অবিরাম রইল। অর্থিকে চুপ করতে দেখে উঠে দাঁড়ালো নির্ভার। মেয়েটার হাত ছাড়ল না, হাতে হাত রেখে সামনে অগ্রসর হলো। আশ্চর্য হয়ে তাকিয়ে থাকা কয়েক জোড়া চোখকে পাত্তা দিল না। সোজা নেমে এসে গেট পেরোতেই থেমে দাঁড়ালো। একই স্থানে প্রায় মিনিট খানিক দাঁড়িয়ে থাকতে দেখে অর্থি মুখ তুলে তাকালো। সামনে চোখ পড়তেই শঙ্কিত হলো বদন। সামনে সে শক্ত শির তুলে তার বড় ভাই হয়ে দাঁড়িয়ে আছে। রায়ানকে দেখতে পেয়ে নির্ভার অর্থির হাতখানা ছেড়ে দিল। রায়ান তা লক্ষ্য করতে বোনকে ডেকে উঠল। ভাইয়ের কাছে আয়। ভয় পেলেও ভাইয়ের ডাক অগ্রাহ্য করতে পারল না অর্থি। সামনে দাঁড়ানো গম্ভীর ভাইটাকেই যেন ভরসার স্থল হিসেবে ধরে নিল। দৌড়ে গিয়ে ভাইকে চাপড়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠল। রায়ান বোনকে আগলে নিয়ে মাথায় হাত রাখলো একটা। বোনের প্রতি অভিমান হয়েছে বুঝি? গম্ভীর ছেলেটা শান্ত কণ্ঠে বলে উঠল, মানছি ভাই একটু গম্ভীর, কারোর সাথে হেসে কথা বলতে জানে না, তাই বলে ভাইয়ের ভালোবাসা কি কম ছিল যে এই ছেলেকে ভালোবেসে আমার ছোট বোন বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারলো, অথচ ভাইয়ের কাছে গিয়ে একবার বলতে পারলো না যে সে কাউকে ভালোবাসে? ভাই কি খুব খারাপ বুঝি? অর্থে আরো জোরে কেঁদে উঠল। ভাইকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরল। মাথা নেড়ে পাগলের মতো বলতে লাগলো, তুমি একদম খারাপ নাও ভাইয়া, তুমি একদম খারাপ নাও ভাইয়া, তোমার বোনটাই খারাপ। আমি কি করব বুঝতে পারিনি ভাইয়া, তাই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। কিন্তু তুমি আমাকে বাড়িতে ফিরতে বললো না। বাড়ি ফিরে আব্বু আমাকে অন্যত্র বিয়ে দিয়ে দেবে ভাইয়া। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। মরে যাব আমি ভাইয়া, ওই ছেলেটাকে ছাড়া তোমার বোন মরে যাবে। তোমার বোন ওই ছেলেটাকে ভীষণ ভালোবাসে, বিশ্বাস করো। ওই ছেলেকে ছাড়া থাকতে পারবে না তোমার বোন। এত কথার পরিবর্তে বোনকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আড়ালো। হুশ, শান্ত হ, কান্না থামা আগে। আর একটু কান্না করলে কিন্তু ভাই কোনো কথা শুনবে না। ভাইয়ের বুকে পড়ে থেকে একটু শান্ত হলো অর্থি। বোনকে শান্ত হতে দেখে বুক থেকে তুলে চোখ দুটো মুছে দিয়ে আড়ালো। ভাইয়ের প্রতি ভরসা আছে তো? থাকলে আর এক ফোঁটা জলও দেখতে চাই না। আমি সব সময় আমার বোনের পাশে আছি। ভাইয়ের ভরসা একটু স্বস্তি পেল, কিন্তু উৎকণ্ঠা দামাতে পারল না। ভাইয়ের কাছে এতক্ষণ তাকেই চাইলো যে তাকে ফিরিয়ে দিয়েছে কিছু মুহূর্ত পূর্বে। তাকে কি আদৌ পাওয়া সম্ভব হবে কখনো? না পেলেও অন্তত অন্য ছেলেকে বিয়ে করে এই ছেলেটাকে মন থেকে মুছে দিতে কখনোই পারবে না। তার ভাবনার মাঝে আরেকটা গাড়ি এসে থামলো তাদের কাছে। তিনটি মানুষ সেদিকে তাকালো। গাড়ি থেকে নেমে দৌড়ে কাছে এলো পিয়ার্স। বোনকে দেখতে পেয়েই আগে বোনকে আগলে নিল বুকে, তারপর সামনে দাঁড় করিয়ে বলে উঠল, এই পাগল, কাউকে ভালোবাসিস এটা অন্তত আমাকে জানাতে পারতিস। দরকার হলে তোর বাপ কেন ওই ছেলেকেই পিটিয়ে পিটিয়ে বিয়ের জন্য রাজি করাতাম। কিন্তু এভাবে বাড়ি থেকে চলে এসে কেউ ভয় দেখায়? আর একটু হলে তো তোর জন্য হার্ট অ্যাটাক করে ফেলতাম বনু। দ্বিতীয়বার এমন করলে আমাকে ফোন করে আসবি, কেমন? যাতে তোর ভাইটা বেঁচে থাকতে পারে। ভাইয়ের কথায় অর্থি না চাইতো কিঞ্চিত হেসে ফেলল। রায়ান ভুরু কুচকে তাকালো ছোট ভাইয়ের পানে। এক পাগল এসেছে আর এক পাগলকে বোঝাতে যত সব। বাড়ির সবাই চিন্তা করছে আর রাতও ভালোই হয়েছে, বোনকে নিয়ে বাড়ি ফিরতে হবে, তাই আর কথা বাড়ালো না। বোনকে বলে গাড়ির দিকে আগাতে যাবে, তখন পুনরায় চোখ পড়ল নতমস্তকে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে। কি মনে করে আবার দাঁড়িয়ে পড়ল। স্থির নয়নে কিছু পাল তাকালো ছেলেটার পানে, হয়তো কিছু বোঝার চেষ্টা করলো। অকস্মাৎ নির্ভরের উদ্দেশ্যে প্রশ্ন জুড়ে দিল, ভালোবাসো আমার বোনকে? রাগ কিছুটা প্রশমিত হতেই বাড়ির দোরগোড়ায় এসে থামলো আরমান সাহেব। রাত এখন ভালোই বেড়েছে। সদর দরজা পেরোতেই হলরুমে সবাইকে বসে থাকতে দেখে স্থির হলে তিনি। বুড়কুচকে এলো। সবাই হলরুমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আরহানবাবু পায়চারি করে বেড়াচ্ছে চিন্তিত বদনে। তিনি একটু অগ্রসর হয়ে সামনে দাঁড়ালেন। ভাইকে দেখতে পেয়ে থেমে গেলেন আরহানবাবু। বাকি সবাই যার যার জায়গায় স্থির রইলেন। সাথী বেগম তাকিয়েও দেখলেন না স্বামীর পানে। আরমানবাবু উদ্বিগ্ন হয়ে শুধালো ভাইয়ের উদ্দেশ্যে, কিছু কি হয়েছে ভাইয়া? এভাবে সবাইকে এখানে এনে বসে আছো কেন? মেয়েকে মারার সময় তেমন কিছু না বললেও এখন যেন ক্রোধ দ্বিগুণ আকার ধারণ করল আরহান সাহেবের। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, এই তোর বাড়ি ফেরার সময় হলো বুঝি? মেয়ে যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে, তার খবর কি রাখিস?
আরমান বাবুর মাথায় বোধহয় বাজ পড়ল। মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে মানে কি? আর তাকে এই কথা কেউ একবার বলবে না? মেয়েকে জীবনে প্রথমবার থাপ্পড় মেরে এমনিতেই চিন্তিত ছিল, মন খারাপ ছিল। আচ্ছা, তার মায়ের জন্যই কি মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল? তিনি আরেকটু উদ্বিগ্ন হয়ে শুধালো। অথি কোথায় গেছে ভাইয়া? কেউ গেছে তো ওকে আনতে? আমাকে জানাওনি কেন? জেনে কি করবি তুই? মেয়েটাকে মারার সময় তো মনে ছিল না কিছু? মেয়েটা কাউকে তো ভালোবেসেছে, এতে এদের সমস্যা কোথায় বলতো? বড় ভাইয়ের কড়া স্বরের ধমক খেয়ে একটু চুপ থাকলেন। পরবর্তীতে পুনরায় শান্ত স্বরে বলল, মেয়ে যদি ভুল কাউকে ভালোবাসে তাহলে তো তাকে থামানোর চেষ্টা করবই, তাই না ভাইয়া? তুমি কি চাও মেয়ে এমন ঘরে যাক যেখানে তার অভাবের দিন পার করতে হয়? তুমি বিয়ে দিতে এমন জায়গায়? এমন প্রশ্ন শুনে দাঁত কটমট করে ভাইয়ের পানে তাকালেন আরহান সাহেব। একই কণ্ঠে আওড়ালো, যদি সাধারণ ঘরের কাউকে নিজের ছেলের বউ করে নিয়ে আসতে পারিস তাহলে মেয়েকেও অমন ঘরে বিয়ে দিতে রাজি। আরও যদি মেয়েটাকে ছেলেকে ভালোবাসে তো? আর আমাদের তো কম নেই যে মেয়ের অভাব থাকলে তাকে দেখতে পারবো না। অন্তত মেয়েকে বুঝিয়ে তো বলতে পারতিস। আমাকে কিছু জানালি না, একজন মেরে বসলি। কথা শুনে মেয়েটা আমার বেরিয়ে গেল। মেয়ে আমার সহি সালামতে বাড়ি না ফিরলে তোদের দুটোকে আমি বাড়ি ছাড়া করব, মনে রাখিস। ভাইয়ের কথা একটু অবাক হলো। ভাইয়েরা তো যুক্তিও মেনে নিতে চাইল না। এটাও বুঝলো তার বউও কিছু বলেছে মেয়েকে। রাগ হলো। ভাইয়ের সামনে থেকে সরে বউয়ের সামনে দাঁড়িয়ে চটে গিয়ে বলে উঠল, বেয়াদব মহিলা, কি বলছো? আমার মেয়েকে সাহস কি করে হলো মেয়েকে কিছু বলার? মেয়ে আমার কিছু হলে দেখো আমি কি করি। এমন কথা শুনে সাথী বেগমও চটে গেল। তিনিও বুঝি ছেড়ে দেওয়ার মানুষ, তেজ নিয়ে বলল, নিজে যখন মেয়েকে মেরেছিলে তার বেলায় কিছু না, তাই না? আর আমি একটু বকেছি বলেই দোষ? যার জন্য করি চুরি সেই বলে চোর। দুমুখো সাপ একটা। মেয়ে এখনো বাড়ি ফিরছে না আর এনারা ঝগড়া করছে। আরহানবাবু এতে রেগে গেল যে বলার বাহিরে। ধমক দিয়ে ভাই আর ভাইয়ের বউকে চুপ করালো। হেরে গেছে এমন করে বলে উঠল, বড় ভাই হিসেবে ব্যর্থ আমি যে তোমাকে আজও শেখাতে পারলাম না স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয়। আজও মানুষ হলে না তুমি। ভাইয়ের মুখে তুমি শুনে বুঝলেন ভাই প্রচণ্ড রেগেছেন, সাথে নিজেকে অসহায় বোধ করছেন। আরমান সাহেব জানেন তিনি মেয়েকে যতটা ভালোবাসে তার থেকে বেশি তার ভাই ভালোবাসে। রায়ান ব্যতীত তার কোনো সন্তান নেই কিনা। তিনি আর স্ত্রীর সাথে লড়লেন না, ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, অথি কোথায় আছে জানো কিছু? আমি বরং ওকে খুঁজতে যাই। আরহান সাহেব ভাইয়ের বাধা দিয়ে বলল, দরকার নেই, রায়ান আর পিয়াস গিয়েছে, খুঁজেও পেয়েছে, একটু পরেই ফিরে আসছে। ভাইয়ের কথার পর আর বের হলেন না আরমান সাহেব। মেয়ের অপেক্ষায় বসে রইলেন বাড়ির সবাই। কিন্তু অনেকক্ষণই তো হলো। পিয়ার্স ফোন করে জানিয়েছে যে তারা বোনকে খুঁজে পেয়েছে, কিন্তু এখনও বাড়িতে আসছে না কেন? মেয়েটা আবার রেগে বাড়ি না ফেরার জন্য জেদ করছে না তো? সবার চিন্তা যেন আরও বৃদ্ধি পেল। কাজী অফিসে বসে আছে অর্থী আর তার 3 ভাই, সাথে আছে নির্ভর আর কাজী সাহেব। কাজী কাগজপত্র দেখছে আর ফাঁকে ফাঁকে চশমার আড়ালে ওদের দিকে তাকিয়ে দেখছে। হয়তো এত রাতে বিয়ে করতে আসার কারণ খুঁজছে। কাজীর এমন চাহনি বোধহয় রায়নের খুব একটা পছন্দ হলো না। গম্ভীর স্বরে বলল, চাচা একটু দ্রুত করুন, রাত অনেক হয়েছে। ভাইয়ের কথা শুনে নত হয়ে বসে থাকা অর্থী মাথা তুলে ভাইয়ের দিকে একবার তাকালো। পুনরায় মাথা নত করে মনে করলো কিছু মুহূর্তে পূর্বের কথা। ভালোবাসো আমার বোনকে? প্রশ্নটা কর্ণগোচর হতেই তড়িৎ মাথা তুলে তাকালো নির্ভর। অকস্মাৎ এমন প্রশ্নে ঘাবড়ে গেল, কি বলবে বুঝল না। ভাইয়ের প্রশ্ন শুনে পিয়ার্স আর অর্থীও তাকালো বড় ভাইয়ের নির্ভরের পানে। অর্থীর মনে উচাটন শুরু হলো। কি জবাব দেয় নির্ভর তা জানার জন্য উদ্গ্রীব হলো মন। কিন্তু কিছু সময় পেরোনোর পরেও যখন নির্ভর কোনো উত্তর দিল না, তখন অর্থীর মনে অভিমান জন্ম নিল। সে বোধহয় সত্যি ভুল আশা করে ফেলেছে। কিন্তু তার অভিমানকে ভেঙে দিতে হঠাৎ নির্ভর তার পানে তাকিয়েই বলে উঠল এক অবিশ্বাস্য বাক্য, ভালোবাসি। আমি অর্থীকে ভীষণ ভালোবাসি ভাইয়া। অর্থী যেন ভাবনা চাইতেও বেশি কিছু পেয়ে গেল। আনন্দে চোখে জল জমল। পুনরায় ঝরঝর করে কেঁদে উঠল মেয়েটা। পাশে দাঁড়ানো পিয়ার্স বোনকে আগলে নিল বুকে। রায়ান হয়তো বোনের কান্নার কারণটা বুঝল। দুপা হেঁটে গিয়ে বোনের মাথায় হাত রেখে শুধালো। ছেলেটাকে বিয়ে করতে চাস? অর্থী কান্নার মাঝেই মাথা নেড়ে সায় জানালো। পিয়ার্স হয়তো ভাইয়ের পরিকল্পনা কিছু বুঝলো, তাই ব্যতিব্যস্ত হয়ে বলল, না না ভাই, এমন করিস না। তোর বিয়েটাও খেতে পারিনি,
এখন কি বোনের বিয়েটাও খেতে দিবি না? বোঝ ভাই। রায়ান মুখে কিছু উচ্চারণ করল না, শুধু ভাইয়ের পানে কঠোর চাহনি দিল। এতেই পেয়ার্স থেমে মিনমিন করে বলল, ওকে ওয়েট, আর একজন সাক্ষীকে ফোন করে আসতে বলি। ওর ঠিক কান্নার কারণে হয়তো ভাইদের কথা এত আমলে নিল না, আর নিলেও বুঝতে সক্ষম হলো না। রায়ান বোনের থেকে হেঁটে গিয়ে নির্ভরের সামনে দাঁড়ালো, চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, জানি এখনো বেকার তুমি, তবে তোমাকে যতটুকু চিনেছি তাতে আমার বোন ভালো থাকবে তোমার কাছে। বড় ভাই হিসেবে যদি আমার বোনকে তোমার হাতে তুলে দিতে চাই, তাহলে গ্রহণ করবে আমার বোনকে? নির্ভর যেন কানে ভুল শুনল, এমন মনে হলো সাধ্যের বাইরে চেয়ে বসা আকাঙ্ক্ষিত মেয়েটাকে বুঝি এত সহজে পেয়ে যাবে। ছেলেটা বাকরুদ্ধ হয়ে গেল, যেন কোনো ঘোরের ভেতর আছে নির্ভর। শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। সম্মতি পেয়ে রায়ান পুনরায় বলল, তাহলে চলো আমার সাথে। কোথায় যেতে হবে শুধালো না নির্ভর, শুধু সাথে চলল। ভাইয়ের ভরসা পেয়ে তখন অর্থির কান্না কিছুটা দমেছে। সেও বিনা বাক্যে ভাইদের সাথে গেল। কিছুক্ষণের মাঝে ভাইদের গাড়ি একটা কাজী অফিসের সামনে থামতে দেখে অর্থি নির্ভর দুজনেই অবাক হলো। হয়তো এতক্ষণে তারা বুঝতে সক্ষম হলো রায়ানের পরিকল্পনা, তবে কেউ কোনো কথা বলল না। যা হয় দেখা যাবে আজ। তারা কাজী অফিসে ঢুকে কিছুক্ষণ বসার পরেই সেখানে আয়ন ছুটে এলো। তখন অর্থি আর নির্ভর পাশাপাশি দুটো চেয়ারে বসা। আয়ন দৌড়ে এসে বোনের উদ্দেশ্যে বলল, ওই পাগল মেয়ে, তুই বাড়ি থেকে চলে এসেছিস কেন? এত সাহস কবে থেকে হলো? ভাইদের বলার প্রয়োজন মনে করিসনি? প্রত্যেক ভাইয়ের থেকে একই ভাষণ শুনে বোধহয় অর্থি বিরক্ত হলো। তার কি তখন মাথা ঠিক ছিল? অভিমান আর বিরক্তির মিশেলে বলে উঠল, যখন আব্বু আমাকে মেরেছিল তখন তো তোমাদের একজনেরও দেখা পাইনি, আর এখন এসেছো আমাকে নিয়ে চিন্তা দেখাতে। বোনের অভিযোগ শুনে আয়ান আলতো হাসল। বোনকে মানানোর জন্য অনেক কথা বলল, কিন্তু পাশে বাসা নির্ভর কথাটা শুনে যেন উদ্বিগ্ন হলো। মেয়েটা তার জন্য বাবার হাতে মার খেয়েছে বুঝি, এই মেয়েটা তার জন্য আর কি সহ্য করবে? অর্থির মার খাওয়ার কথা শুনে যেন তার বুকটাই কষ্টে ফেটে যাওয়ার উপক্রম হলো। শুকনো ঢোক গিলল। সবার আড়ালে মেয়েটার একটা হাত নিচের হাতের আঁচলায় নিয়ে নিল। অর্চিতা বুঝতে সন্তর্পণে নিচের হাতটা ছাড়িয়ে নিল। এ কাজে নির্ভর আরও দিশেহারা হলো। মেয়েটা নিশ্চয়ই তার উপর অভিমান করে আছে। একবার বিয়েটা হোক, সে ঠিক নিজের বউয়ের অভিমান ভুলিয়ে দেবে। শুধু আর কিছু মুহূর্ত অপেক্ষা। এই বোন, কবুল বল। ভাইয়ের ডাক শুনে ধ্যানভঙ্গ হলো অর্থির। এতটাই ধ্যানমগ্ন হয়েছিল যে কাজী সাহেব কখন কবুল বলতে বলেছে শুনেইনি। কবুল শব্দটা শুনে অর্থির বুক দুরু দুরু করে কেঁপে উঠল। চোখ পুনরায় ঝাপসা হলো। অনিশ্চিত মন নিয়ে বেরিয়েছিল। কখনো ভাবেইনি ছেলেটাকে এভাবে পেয়ে যাবে, কিন্তু নির্ভরের প্রতিও তার একাকার সমান অভিমান জমেছে। যদি তাকে ভালোই বাসে, তাহলে তখন ফিরিয়ে দিতে কেন চেয়েছিল? তার চোখের জল দেখেও কি মন গলেনি পাষাণ পুরুষটার? অর্থের মানসিক অবস্থা হয়তো তিন ভাই বুঝতে সক্ষম হলো। তিনজন এগিয়ে এসে বোনকে ভরসা দিল। ভাইদের আস্থা পেয়ে অভিমান আর ভাবনা একপাশে রেখে দিয়ে মিহি কণ্ঠে কবুল বলে দিল। শব্দটনটা কি নির্ভরের বুকে ঝড় তুলে দিল? হয়তো। ছেলে হয়েও তার কেমন দুরু দুরু বুক কাঁপছে। তাকে কবুল বলতে বললে সেও কাঁপা কাঁপা গলায় কবুল বলে দিল। স্বপ্ন পুরুষের মুখ থেকে কবুল শুনে অর্থির কপল বেয়ে এক ফোঁটা আনন্দ অশ্রু নির্গত হলো। তবে তার সন্তর্পণে মুছে নিল। হয়তো ভাইদের সামনে আর কাঁদতে চাইল না। দুটো মানুষই খুশি, তবে কেউ তা প্রকাশ করতে সক্ষম হলো না। একজন অভিমানে ডুবে থাকে, খুশিটুকু আড়াল করে নিল, আর একজন যেন অস্থির হয়ে উঠল। সবকিছু তার কাছে স্বপ্নের মতো মনে হলো। কখনো কি ভেবেছিল মেয়েটাকে সে নিজের সঙ্গিনী রূপে পেয়ে যাবে? বিয়ে শেষ হতেই উঠে পড়ল সবাই। বেরিয়ে এলো বাইরে। রায়ান বোনকে শান্ত কণ্ঠে শুধালো, পছন্দের ছেলেকে পেয়ে গেছিস, এখন তো খুশি? তাহলে এখন বাড়ি যাবি তো? ভাইয়ের প্রশ্ন শুনে অর্থি মাথা নিচু করে নিয়ে নাবাদক সম্মতি জানালো। বোনের অসম্মতি পেয়ে রায়ান কারণ জানতে চেয়ে শুধালো, কেন যাবি না? তুই কি চাচার জন্য ভয় পাচ্ছিস? তাহলে বলবো তোর ভাই আছে, একটুও ভয় পাবি না, আমি সামলে নিবো চাচাকে। অর্থি এ পর্যায়ে মুখ তুলে বলে উঠল, আমি ও বাড়ি যেতে চাচ্ছি না। এই জন্য নয় যে আব্বুকে ভয় পাচ্ছি, আমি এই জন্য যাব না কারণ আমি গেলে আম্মু আমার স্বামীকে ছোট করে কথা বলবে, যা তোমার বোন সইতে পারবে না ভাইয়া। প্রথমে রায়ানের মুখে অর্থিকে নিয়ে যাওয়ার কথা শুনে খারাপ লেগেছিল নির্ভরের। ভয় পেয়েছিল এই ভেবেছে মেয়েটাকে বিয়ের পরপরই বোধহয় দূর করতে হবে। কিন্তু অর্থির নাবাদক সম্মতি দেখে খুশি হয়েছিল। এখন আবার তার প্রতি এত সম্মান আর শ্রদ্ধা দেখে মনটা অধিক খুশি হলো। এক চিলতে আড়ালে হাসলো, এই ভেবেছে মেয়েটা তার উপর অভিমান করে আছে, কিন্তু স্বামীকে নিয়ে ভাবতে বাদ রাখছে না। অর্থে আর চোখে একবার নববিবাহিত স্বামীর পানে তাকিয়ে পুনরায় ভাইয়ের দিকে তাকিয়ে বলল,
আমার চোখে যোগ্য স্বামী হলেও যেদিন তোমাদের সবার চোখেও যোগ্য হতে পারবে সেদিন যাবো ওই বাড়িতে, তার আগে নয় ভাইয়া। ছোট বোনের মুখে বড়দের মতো বুঝতার কথা শুনে কি বলবে বুঝলো না রায়ান। শুধু বোনের মাথায় একটা হাত রেখে বলে উঠল, আমার ছোট বোন এত বড় কবে হয়ে গেল, আজ তারও বিয়ে হয়ে গেল, এখন ভাইয়ার থেকে দূরে যাওয়ার পায়তারা করছে। অর্থি ভাইকে জড়িয়ে ধরল, ফুফিয়ে উঠে বলে উঠল। আমি তোমাদের সবাইকে অনেক মিস করবো ভাইয়া। রায়ান বোনকে আগলে নিয়ে শুধালো। মিস পরে করবি, আগে বল কোথায় যেতে চাস, শ্বশুর বাড়ি? অর্থি ভাইয়ের বুক থেকে মুখ তুলে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল। তোমার বোন জামাইকে জিজ্ঞেস করো সে তার বউকে কোথায় রাখতে চায়। রায়ানের প্রশ্ন করার প্রয়োজন পড়ল না, নির্ভর নিজেই উত্তর দিল। আপাতত ওকে গ্রামে নিয়ে যেতে চাই ভাইয়া, আম্মুকেও তো সব জানাতে হবে। জবাব পেয়ে রায়ান আর কথা বাড়াতে চাইল না। বাকি দুই ভাইকে নিয়েই ছুটল বোনকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। শহরের ব্যস্ত সড়ক পেরিয়ে গ্রামের নীরব রাস্তার উপর দিয়ে আস্তে আস্তে ছুটে চলল দুটো গাড়ি। একটা গাড়িতে বসেছে নির্ভর আর আয়ান, অন্য গাড়িতে বাকি তিনজন। অর্থির জেদ দেখিয়ে নির্ভরের সাথে এক গাড়িতেও আসেনি। রায়ানের শরীর খারাপের আসপে পিয়ার্স তাকে ড্রাইভ করতে দেয়নি, নিজের বোনার ভাইকে নিয়ে এসেছে। আসার আগে অর্থির আনা গাড়িটা ড্রাইভারকে কল করে নিয়ে যেতে বলেছিল রায়ান। মধ্যরাতে এসে ঠেকেছে সময় এখন, তারা প্রায় চলে এসেছে। কাল বৃষ্টি হওয়ার ফলে আজ আকাশ পরিষ্কার, ফলে জ্যোৎস্নায় ভরে আছে ধরণী। ফলস্বরূপ রাস্তা চলতে রায়ানদের একদম অসুবিধা হচ্ছে না। আরও কিছু মুহূর্ত পেরোতে গাড়ি থামল নির্ভাতদের বাড়ির আঙিনায়। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সবাই সম্মুখে তাকালো। রাত হলেও মোটামুটি বোঝা যাচ্ছে আশেপাশে ভালোই কটা ঘর আছে। এখানে সবাই হয়তো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হবে, তবে প্রায় ঘরগুলো ইটবালি সিমেন্টের তৈরি। তিন ভাইয়ের কাছে রূপকথার মতোই মনে হলো, যেন এক রাজকুমারী সামান্য প্রজাকে ভালোবেসে সবকিছু বলিদান দিয়ে ছুটে এসেছে সে প্রজার কাছে। তবে তিন ভাই কেউ কোনো কথা বলল না। রায়ান নিজের বোনের হাতটা নিজের হাতে রাজলাই নিয়ে দাঁড়ালো। নির্ভরে কি নিজের অসচ্ছলতা নিয়ে লজ্জা লাগলো সবার সামনে? বোধহয় না, তবে খারাপ ঠিক লাগলো এই ভেবেছে ওই মেয়েটাকে ভালো কিছু দেওয়ার ক্ষমতা এখনও তার হয়নি। সে ত্রস্ত পেয়ে গিয়ে গেল নিজেদের ঘরের দিকে। তাদের বাড়িটা কোনো বিল্ডিং নাই, কিন্তু সম্পূর্ণ ইটের তৈরি। বারান্দা সিস্টেম, উপরের টিন, তবে ভেতরে রুমের মতো করা দুটো। এছাড়া একটা কাচারি ঘর আর খাবার ঘরও আছে। তাদের সংখ্যা হিসেবে হয়তো এই ঘরই অনেক বড়, আর এই ঘর জুড়ে শুধু তার মাই থাকে। কিন্তু আজ থেকে তার বউটাও এই ঘরে আধিপত্য বিস্তার করবে। নির্ভর কাঠের তৈরি দরজায় করা টোকা দিল, মাকে আস্তে ধীরে ডেকে উঠল, নয়তো দেখা যাবে রাতে সবাই শুনতে পেয়ে ঘাবড়ে যাবে। কিছু মুহূর্ত পরেই দরজা খুলে বেরিয়ে এলো নির্ভরের মা নিতু বেগম। এত রাতে দরজায় নিজের ছেলেকে দেখে ঘাবড়ে গেলেন তিনি। উদ্বিগ্ন হয়ে শুধালো, আব্বু কি হয়েছে? তুই এত রাতে ফিরেছিস কেন? নির্ভর মায়ের উৎকণ্ঠা বুঝল, তবে জবাব না দিয়ে দরজা থেকে হালকা সরে দাঁড়ালো। ফলে নিতু বেগম বাইরে দাঁড়ানো সবাইকে দেখতে পেল। আবছা আলোয় কাউকে ভালো চিনল না। রায়ান একটু এগিয়ে এসে দাঁড়াতেই চিনতে সক্ষম হলো। মেয়ের বিয়েতে গিয়েছিলেন তিনি, এই ছেলেটাকে এক পলক দেখেছিলেন, কিন্তু নতুন জামাই হঠাৎ এত রাতে তার বাড়িতে কেন আসতে গেল? ওনার ভাবনার মাঝে রায়ান আরও এগিয়ে এসে সালাম জানিয়ে বলে উঠল, আন্টি, আমি রায়ান নেওয়াজ, নিশাতের স্বামী, আর এই হলো আমার বোন। নিতু বেগম আলতো হেসে বলল, তোমাকে চিনি না বাবা। কেমন আছো তোমরা সবাই? এত রাতে কি মনে করে এসেছো? আসো, সবাইকে নিয়ে ভেতরে আসো। আত্মীয় দেখে ব্যতিব্যস্ত হয়ে গেলেন নিতু বেগম। অর্থী নতমস্তকে নিচু কণ্ঠে সালাম জানালো। রায়ান নিতু বেগমকে ব্যতিব্যস্ত হতে বারণ করলো। জোরে একটা শ্বাস ফেলে বলে উঠল, নির্ভার বিয়ে করেছে আন্টি, আমার বোনকে। নিতু বেগমের মুখ হা হয়ে গেল। গোল গোল চোখে একবার অর্থীকে আর একবার ছেলেকে দেখলেন। আশ্চর্য হওয়ার পাশাপাশি ছেলের প্রতি অভিমান জন্ম নিল। ছেলে ওনাকে না জানিয়েই এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলল, তার উপর আবার এত বড় বাড়ির মেয়েকে। এই মেয়ে পারবে এই পরিবারে মানিয়ে নিতে? ওনার মুখটা আধারে ঢেকে গেল। ছেলের পানে আর একবারও তাকালেন না, নিচে বেরিয়ে যাদের ডেকে তুললেন। এত রাতে এসব শুনে সবাই যেন আশ্চর্য হতেও ভুলে গেল। অনেক ফিসফিস করে অনেক কথা বললেও সেসব নিতু বেগম কানে তুললেন না। সেই কবে থেকে একা থাকে, এমন কত কথা শুনেছেন তিনি, তবু আপনজন তাই না ডেকে থাকতে পারেনি। সবাইকে সাথে নিয়ে এই রাতেই অর্থীকে বরণ করে ঘরে তুলল। অর্থী অনেক আতঙ্কিত হয়েছিল এই ভেবে যে নির্ভরের মা তাকে মেনে নেয় কিনা, কিন্তু বরণ করে নিতে দেখে সে আতঙ্ক কিছুটা হলেও কাটল। কিন্তু তিনি কেমন গম্ভীর হয়ে আছে, তাকে কি মেনে নেয়নি ভেবে ভয় আবার যেন বাড়ল অর্থীর। সবকিছু শেষ হতে রায়ান বাড়ি ফেরার প্রস্তুতি নিল। নিতু বেগম অনেক বললেও থাকতে রাজি হলো না। ভাইয়েরা চলে যাবে দেখে অর্থীর মন খারাপ হলো। ভাইদের জড়িয়ে ধরে কাঁদলো কতক্ষণ।
আর কবে এই মানুষগুলোকে দেখতে পাবে তা কে জানে। 3 ভাই বোনকে সান্ত্বনা দিল, কতগুলো নির্দেশ দিল। অর্থি শুধু শুনল, কান্নার দমকে কোনো কথাই বলতে পারল না। রায়ান বোনকে ছেড়ে আগে নিতু বেগমের সামনে দাঁড়িয়ে নম্র স্বরে বলে উঠল, আমার বোন অনেক ছোট, কোনো ভুল করলে মেয়ে মনে করে বুঝিয়ে শিখিয়ে দিয়েন আন্টি। আর কখনো যদি অন্যায় করে তাহলে রাগ না করে আমাকে জানাবেন, দয়া করে আমার বোনটাকে বকবেন না। নিতু বেগম লজ্জিত বোধ করলেন, আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না বাবা, ভালো থাকবে মেয়েটা এখানে। আমার তো আরও লজ্জা লাগছে, এই যে তোমার বোনটাকে এই কুঁড়ে ঘরে কিভাবে রাখবো। আমার ছেলেটা যে এখনো বেকার বাবা। নিতু বেগমকে আর বলতে না দিয়ে রায়ান বলে উঠল, আমার বোন অনেক শান্ত, অল্পতেই খুশি, দেখবেন ঠিক বানিয়ে নেবে। শুধু আপনি নিজের হাতে ওকে গড়ে নিয়েন। আজ আসছি আন্টি। বলে বাইরে বেরিয়ে এলো, সাথে নির্ভারও এলো। সবাই গাড়িতে উঠে পড়লো। রায়ান দাঁড়িয়ে নির্ভারের দিকে তাকালো, শুধু কয়েকটা কথাই উচ্চারণ করলো, আমার বোনের চোখে যদি কখনো তোমার কারণে এক ফোঁটা অশ্রু ঝরতে দেখেছি তাহলে কিন্তু ভুলে যাব তুমি আমার বোন জামাই বা আমার বউয়ের ভাই। মাথায় রেখো, আমার বোনকে ভালো রেখো আর নিজেও ভালো থেকো। রায়ানের হুমকি শুনে বোধহয় ভয়ই পেল নির্ভার। এই তো তার মায়ের সাথে নম্রস্বরে কথা বলছিল, আর তার সাথে এমন স্বর শুনলে তো মানুষ এমনিতেই ভয় পাবে। তার বোনটা কিভাবে থাকে কে জানে। নির্ভারের ভাবনার মাঝে রায়ান গাড়িতে চড়ে বসলো। নির্ভারকে কিছু বলারই সুযোগ দিল না। চোখের পলকে গাড়ি দুটো ছুটে বেরিয়ে গেল। নির্ভার জোরে দুটো শ্বাস ফেলে নিজের নববিবাহিত বধূর কাছে ছুটে গেল। ভোরের আলো ফুটতে শুরু করেছে, আশপাশটা ভালোই দেখা যাচ্ছে। প্রকৃতি জুড়ে স্নিগ্ধ বাতাস বইছে, পাখিদের গুঞ্জন শোনা যাচ্ছে। মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো পরিবেশ, কিন্তু এসব কিছু যেন রায়ানের উপর কোনো প্রভাব ফেলতে সফল হলো না। শরীরে জল ছিল, সাথে সারা রাত ব্যাপী ছোটাছুটি করা, নির্ঘুম রাত জাগার কারণে শরীর যেন এখন ভেঙে পড়তে চাইছে। কিন্তু এত ক্লান্তিও যেন রায়ানকে দমাতে পারল না। পিয়ার্সকে বলার পরেও নেওয়াজ বাড়িতে আসলো না। পিয়ার যাওয়ার পর রায়ান আর রায়ান 2 ভাই একসাথেই বাড়ি ফিরল, একসাথেই প্রবেশ করলো বাড়িতে। প্রতিটি সদস্য এখন হলরুমে পড়ে আছে, কেউ বসে ঝিমাচ্ছে, তো কারো চোখ ঘুমের কারণে লাল হয়ে আছে। রায়ানকে দেখতে পেয়ে আরহান সাহেব ব্যতিব্যস্ত কণ্ঠে শুধালো, অট্টি আম্মু কই? আর এতক্ষণ তোমরা কোথায় ছিলে? এত দেরি হলো কেন? আরহান সাহেবের স্বর শুনে সবাই নড়ে চড়ে চোখ মেলে তাকালো। নিশাদ চোখ মেলে রায়ানকে একা দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে সদর দরজার কাছে গিয়ে খুঁজে দেখলো, কিন্তু কোথাও অর্থির দেখা পেল না। অবাক হলো বটে। স্বামীর উদ্দেশ্যে কিছু শুধাবে তার পূর্বে আরমান সাহেব শুধিয়ে উঠল, কি হলো রায়হান? ভায়া প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? অতি কোথায়? বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে রেখে এসেছি। সবাইকে স্তব্ধ করার জন্য রায়ানের শান্ত স্বরের বাক্যটাই যথেষ্ট ছিল। নিশাদ 2 হাতে মুখ চেপে ধরল। সবাই বড় বড় চোখ করে তাকালো রায়ান আর আয়ানের পানে। আরমান সাহেব ক্রোধান্বিত হয়ে বলল, মজা করছো তুমি? এটা কি তুমি কি করে করতে পারো? মা বাবার বড়দের কারোর অনুমতিবিহীন এমন সিদ্ধান্ত তুমি কি করে নিতে পারলে রায়হান? চাচার রাগ দেখে রায়ানও ক্লান্ত শরীরে রাগ ফুটিয়ে জবাব দিল, প্রয়োজন মনে করিনি তোমাদের মতামত নেওয়ার। ধরে নাও এটাই তোমার শাস্তি আমার বোনকে মারার জন্য আর ওর মতামতকে গুরুত্ব না দেওয়ার জন্য। ভাইপোর রাগ দেখে তাকে আর কিছু বলার সাহস পেল না আরমান সাহেব। নয়তো দেখা যাবে এই ছেলে আর দ্বিগুণ রেগে ফায়ার হয়ে গেল। কিন্তু নিজের ছেলের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি তো সাথে ছিলে, তুমি একবার মা বাবাকে জানানোর প্রয়োজন মনে করনি? অসভ্য ছেলে, বোনকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে বাধলো না তোমার? আয়নের বোধহয় ক্লান্ত শরীরে বাবার এত রাগ দেখতে ইচ্ছে হলো না। উপরের দিকে যেতে যেতে ভাবলেশীন বলে উঠল, তুমি যেমন তোমার বড় ভাইয়ের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নাও, তেমন আমিও নিয়েছি। আর আমার মনে হয়নি ভাইয়া ভুল কিছু করেছে বলে। তোমরাও মেনে নাও, এটাই ভালো হবে। বলে চলে গেল। রায়ান নিজের বাবার সামনে দাঁড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি আব্বু, আমার যা সঠিক মনে হয়েছে তাই করেছি। তবে বড় ভাই হিসেবে আমারও অধিকার আছে আমার বোনের প্রতি। আরহান সাহেবের মতিগতি ঠিক একটা ঠাওর করা গেল না, তবে শান্ত কণ্ঠে বলে উঠল, বোনের বিয়ে দিয়েছো, ভালোই করেছো। তা বোনকে বাড়ি ফিরিয়ে আনলে না কেন? মজা করলো কিনা বোঝা গেল না, তবে ভাবলেশীন শান্ত স্বরে বলল, আমার বোন তো রাগ যে শিরায় শিরায় আছে, আসবে না তোমার মেয়ে এই বাড়িতে। ছেলের কথার টোন শুনে বোধহয় আরহান বাবুর হাসি পেল, কিন্তু আরমান বাবু রেগে গেলে বলে উঠল, থাকতে দাও ওকে ওখানে। 2 দিন পর যখন অভাবে পড়বে তখন সব রাগ জেদ পালিয়ে যাবে। তখন বুঝবে বাবা মা তার খারাপ চায়নি।
বেকার ছেলেকে বিয়ে করার হার টের পাবে তখন। চাচার কথা বোধহয় পছন্দ হলো না, তাই পুনরায় গলার স্বর শক্ত করে আওড়ালো রায়ান। তার ভাই এতটা অক্ষম নয় যে নিজের বোনকে দেখে রাখতে পারবে না। প্রয়োজনে নিজের সব দিয়ে দেব বোনকে, তবু আমার বোনকে ভালো রাখবো। আর আমার মনে হয় না আমার দেখার প্রয়োজন পড়বে বলে। ওই ছেলেটা আমার বোনকে ঠিক ভালো রাখবে, মিলিয়ে নিও। থেমে দরজার কাছে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে থাকা বউয়ের পানে তাকিয়ে নির্দেশ দিল। উপরে আসো। কিন্তু নিশাতের কোনো নড়চড় দেখা গেল না। হয়তো ভাই আর ননদের কথা ভেবে ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। রায়ান এগিয়ে গিয়ে বউয়ের একটা হাত আঁকড়ে নিয়ে শব্দহীন উপরে উঠে গেল। বাকিরাও সবাই হতাশ শ্বাস ফেলে যার যার রুমের দিকে অগ্রসর হলো। এখন তো বসে থেকে লাভ নেই, সবার একটু পর কাজে ফিরতে হবে। তার একটু না হয় বিশ্রাম নিয়ে নিক। রায়ান রুমে এসে বউয়ের হাত ছেড়ে দিয়ে পুনরায় নির্দেশ দিল। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। বলে পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। নিশাত সেখানে স্থির দাঁড়িয়ে রইল। কিছু সময় পর রায়ান গোসল শেষ করে বের হতেই নিশাত উদ্বিগ্ন স্বরে বলল, আপনি এত সকালে গোসল করেছেন কেন? জ্বর কমেছে আপনার? রায়ান জবাব দিল না। মাথা পুছে তোয়ালাটা নিশাতের হাতে ধরিয়ে দিল। নিশাত বুঝতে পেরে তা ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। রায়ান ডেকে বলল, বিছানায় আসো। নিশাত যেতে চাইল না। তা বুঝতে পেরে রায়ান ধমক দিয়ে উঠল। কথা কানে যায় না স্টুপিড? যা বলছি করো, রাগ বাড়াবে না আমার। ধমক খেয়ে নিশাতের অভিমান হলো। এমনিতেই তাকে না জানিয়ে তার ভাইয়ের বিয়েটা দিয়ে আসলো, এখন আবার ধমকাধমকি করছে। কিন্তু স্বামীর মনের আর শরীরের অবস্থা বুঝতে পেরে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার উপর উঠে বসতে রায়ান হঠাৎ নিশাতের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নিশাত একটু নড়ে চড়ে উঠল, কিন্তু বাধা দিল না, শুধু নিচু কণ্ঠে শুধালো, আপনি এমন করেছেন কেন? কাউকে না জানিয়ে আপুর বিয়ে কেন দিলেন? ভাইয়াকে যদি কেউ মেনে না নেয়? বউয়ের কথা শান্ত হয়ে শুনলেও প্রত্যুত্তর করল না। চোখ বুজে আবদারের সুরে বলল, মাথা ব্যথা করছে চড়ুই পাখি, মাথাটা টিপে দাও। ক্লান্ত লাগছে বড্ড, আমি ঘুমাবো। রায়ান ক্লান্ত শুনে আর কথা বাড়ালো না নিশাত। নির্বিঘ্নে স্বামীর মাথায় হাত রাখল। পরক্ষণে তার স্থান পরিবর্তন করে চুলের মাঝে হাত বুলিয়ে চলল। নিচের হাতের পানে তাকিয়ে রইল। কেমন যেন আজ বউ বউ ফিল পাচ্ছে, যেন এতদিনে এই প্রথম স্ত্রীর মতো কোনো কাজ করছে সে। ভেবে মুখের কোনো এক টুকরো খুশির ঝিলিক দেখা দিল নিশাতের। বেলা গড়েছে ভালোই। পিটপিট করে চোখ মেলে তাকালো রায়ান। সরাসরি ঘড়ির দিকে চোখ দিল। সময় 8টা পেরিয়েছে, আরও অনেক পূর্বে। হিসাব মতো সে প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছে। বইয়ের নরম হাতের স্পর্শ পেয়ে কখন গভীর ঘুমিয়ে তলিয়েছিল বুঝতে পারেনি। যেন ওই নরম আবেশিত ছোঁয়া পেয়ে রাতের সমস্ত ক্লান্তি আর শরীর খারাপ এক লহমায় শেষ হয়ে গিয়েছিল। বইয়ের কোলেই তো ঘুমিয়েছিল, তাহলে বউ কোথায় গেল? মাথা উঁচিয়ে সামনে তাকাতে চোখ থমকে গেল রায়ানের। সে এখনো বইয়ের কোলের উপরেই শুয়ে আছে, আর বউটা সেভাবে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। হয়তো রাতে না ঘুমানোর ফল। সেই বা এত গভীর ঘুমিয়ে আছে তা বুঝতেই পারেনি। এভাবেই সবই বোধহয় বইয়ের নরম হাতের স্পর্শের কামাল ভেবে আগে উঠে পড়ল। তারপর নিশাতকে ধরে বিছানায় শুয়ে দিল। কতক্ষণ নিশাতের বন্ধ মুখপানে তাকিয়ে রইল। মুখের উপর পড়ে থাকা একগুচ্ছ চুল আলতো হাতের স্পর্শে সরিয়ে দিল। মুখটা নিচু করে নিশাতের কপালের মধ্যে ওষ্ঠে ছোঁয়ালো। কতক্ষণ তার স্থায়ী হলো তা বোধহয় রায়ান নিজেও জানে না। হয়তো তার সেবা করার জন্য আর এত সুন্দর ঘুম উপহার দেওয়ার জন্য নিজেও বউকে তোফা দিল, কিন্তু তা বউয়ের আড়লে। পরক্ষণে বউকে ছেড়েও আশ্রমের দিকে আগালো। গোসল করে ঘুমিয়েছিল বিধায় শুধু ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। সরাসরি নিচে এসে মায়ের থেকে কফি বানিয়ে নিয়ে পুনরায় রুমে ফিরে এলো। একটা চেয়ার টেনে বউয়ের কাছাকাছি বসে তার পানে তাকিয়ে থেকেই কফি শেষ করলো। উঠে গিয়ে অন্য পোশাক পরে এলো। পুনরায় চেয়ারটিতে বসে শান্ত স্বরে ডেকে উঠল, নিশাত ওঠো, অনেক বেলা হয়েছে, ওঠো চড়ুই পাখি। স্বামীর ডাক কানে পৌঁছাতেই নিশাত চোখ মেলে তাকালো। নিজের মুখের এত কাছাকাছি স্বামীর মুখ দেখে বিভ্রান্ত হলো। সে কি স্বপ্ন দেখছে না সত্যি? স্বামীর গরম নিঃশ্বাসের আঁচ পেয়ে বুঝলো এটা বাস্তব। আনমনে হাত বাড়িয়ে স্বামীর কপালে ছোঁয়ালো। হয়তো বুঝতে চাইলো স্বামীর জ্বর আছে কিনা। জ্বর নেই বুঝতে পেরে হাত সরালো। এমন কাজে বোধহয় রানের ভালো লাগলো। ঠোঁটের কোণে তার কিঞ্চিত হাসির দেখা দিল। তবে তা ঘুমে আচ্ছন্ন। মেয়েটা বুঝতে সক্ষম হলো না। রায়ান পুনরায় বলল, উঠে পড়ো এখন, এত বেলা হলো, ক্ষুধা পাইনি তোমার, খাবে না? স্বামীর মুখে খাওয়ার কথা শুনতেই যেন ক্ষুধা অনুভব করলো নিশাত। সে কাল কোন বেলায় খেয়েছিল কটা। নিশাত বাচ্চাদের মতো মুখ লুটকে বলে উঠল, খিদে তো পেয়েছে, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। রায়ান তাড়া দিয়ে বলল, আগে ওঠো, খাবার খাও, তারপর আবার ঘুমিও, না খেলে খারাপ লাগবে তো। নিশাত আর সে কথা জবাব না দিয়ে নিজে শুধালো, আপনি কোথায় যাচ্ছেন? বউকে ঘুমের তাড়নায় ভুলতে বসেছে যে তার স্বামীর হাসপাতালে যাওয়া প্রয়োজন।
শান্ত কণ্ঠে শুধালো। হসপিটালে যেতে হবে না বুঝি আমাকে? নিশাত কেমন করে বলে উঠল। আজ না গেলে হয় না? কেন, স্বামীর সাথে সময় কাটাতে যাচ্ছেন বুঝি মিসেস? অকস্মাৎ এমন প্রশ্নে একটু লজ্জা পেল নিশাত, তবে তা বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবেই বলল। আপনার তো শরীর খারাপ, তাই বলছিলাম। কেন, স্বামীকে স্পর্শ করার পরও বুঝতে পারেনি তার এখন আর জ্বর নেই? বউকে একটু সময় কাছে পেতে এই জ্বরটাকে ছেড়ে পালিয়েছে। নিশাতের লজ্জার পরিমাণ বাড়ল। লোকটা সাধারণ কথাও মাঝে মাঝে এমনভাবে বলে যে লজ্জা না পেয়ে উপায়ই থাকে না। রায়ান বলে উঠে দাঁড়ালো, পুনরায় বলল। যদি বউ চাইতো আমার সাথে একান্ত মুহূর্ত কাটাতে, তাহলে বন্ধ দেওয়ার কথা ভেবে দেখতাম। এখন ওঠো আর ফ্রেশ হয়ে এসো, তারপর খেতে যাবে। কথা শেষ করে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস হাতে নিয়ে রুম থেকে বের হতে হতে বলে গেল। আসছি। নিশাত স্বামীর যাওয়া দেখল। আবার যদি জ্বর আসে ভেবে চিন্তিত হলো। স্বরে উদ্বেগ মিশিয়ে উচ্চ আওয়াজে বলে উঠল। সাবধানে থাকবেন ডাক্তারবাবু। ধরণীতে আর একটা রজনীর দেখা মিলল। অর্ধরাত আর পুরো একটা দিন কাটিয়েছে শ্বশুর বাড়িতে অর্থে। কাল ভাইয়েরা যাওয়ার পর শাশুড়ি মা তাকে ফ্রেশ করিয়ে এনে নিজের হাতে খাইয়ে দিয়েছিল। হয়তো এই বিধ্বস্ত মুখখানা দেখে বুঝেছিল মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে। হয়তো খায়নি। তারপর তাকে একটা রুমে রেখে এসেছিল। তখন থেকে অর্থে নিশ্চিন্তে ঘুমিয়েছিল অনেকটা সময়। সকালে একটু উঠতে দেরি হয়েছিল, তাই মেয়েটা একটু লজ্জিত হয়েছিল। এটা গ্রাম, আর সে নতুন বউ। যদি কেউ কিছু বলে শাশুড়ি মা রেগে যায়, কিন্তু কিছুই বলেননি। সকালে স্নান করে শাশুড়ির একটা শাড়ি জড়িয়েছিল শরীরে। তারপর দুপুরে নির্ভর তাকে কিছু পোশাক কিনে এনে দিয়েছে, কিন্তু তার অর্ধেকই শাড়ি। শাশুড়ি মা জানিয়েছে আপাতত কিছুদিন শাড়ি পরতে, কিছুদিন পার হলে না হয় জামা পরতে শুরু করবে। অর্থিও তা মেনে নিয়েছে। আর তার সারা দিনটাই পার হয়েছে বসে বসে। অনেকে অবশ্য নতুন বউ দেখতে এসেছিল। এক একজনের থেকে এক এক ধরনের মন্তব্য পেয়েছে। খুব একটা খারাপ লাগেনি অর্থির এখানে। রাতের খাবার খেয়েছে অনেকটা সময়। নিতু বেগম অর্থিকে পুনরায় সেই রুমে রেখে গেল। এটা বোধহয় নির্ভরের। কাল শেষ রাতে ছেলেটা কোথায় ছিল জানে না, কিন্তু সে সারাদিনেও ছেলেটার সাথে কোনো কথা বলেনি। শাশুড়ি মা রেখে যাওয়ার অনেকটা পরেই রুমে আসলো নির্ভর। দরজা আটকানোর শব্দ পেয়ে অর্থি একবার তাকিয়ে হাতে ধরা ফোনটা পাশে রেখে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। অর্থির কাজ দেখে নির্ভর দীর্ঘশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে অর্থির পাশে বিছানার উপর বসল। মেয়েটা এত অভিমান করে আছে যে তার দিকে তাকিয়েও দেখছে না। কথা তো দূর, তাহলে এখন বউয়ের অভিমান ভাঙাবে কি করে? নির্ভর গলা খাকারি দিয়ে কি বলবে বুঝতে না পেরে হঠাৎ জিজ্ঞেস করে উঠল। নরম বিছানা ছেড়ে এসে এই শক্ত বিছানায় ঘুমাতে খুব কষ্ট হচ্ছে, তাই না? নির্ভর ভেবেছিল জবাব পাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে অভিমানের স্বাদ জড়ানো জবাব এলো। নরম বিছানা ছেড়েই কষ্ট বিছানায় ঘুমোতে কষ্ট হচ্ছে না। কষ্ট হয় এই ভেবে যাকে আমি এত ভালোবাসি সেই আমাকে বুঝতেই পারে না। জবাব পেয়ে নির্ভর হতাশ শ্বাস ফেলল। বুঝলো মেয়েটার অভিমানটা আরও বাড়িয়ে দিয়েছে। সে একটু অর্থির দিকে ঝুঁকে শান্ত স্বরে বলল। আমার সাথে কথা বলো অর্থি, তোমার এই নিস্তব্ধতা আমাকে শেষ করে দিচ্ছে। আবার অর্থে আর কোনো জবাব দিল না। নির্ভর একটা হাত বউয়ের বাহুতে রেখে বলল। প্লিজ আমার সাথে কথা বলো। মাও কথা বলছে না, তুমিও বলছো না। কথা না বললে তোমাদের অভিমান ভাঙাবো কি করে? কথা বলো। অর্থি তখনও নীরব। নির্ভরের একটু ঝুঁকে স্বরে আবেগ মিশিয়ে বলে উঠল। কথা বলবে না তোমরা সিনিয়রের সাথে? একবার কথা বলো শোনা। অর্থি বোধহয় আর নিজেকে ধরে রাখতে সক্ষম হলো না। স্বামীর আবেশিত স্বর শুনে ডুকরে কেঁদে উঠল। নির্ভর বিচলিত হলো। সময় ব্যয় না করে দ্বিধাহীন নববধূকে বুকের নিচে আগলে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আওড়ালো। আই এম সরি সোনা, আই এম সরি। এভাবে কেঁদো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। আর আম্মু শুনতে পেলে আমাকে বকবে, ভাববে আমি তোমাকে কিছু বলেছি। চুপ করো প্লিজ। স্বামীর বক্ষতলে জায়গা পেয়ে আর শাশুড়ির কথা শুনে শান্ত হলো অর্থি। তা দেখে নির্ভর এক হাত বাড়িয়ে চোখের পানি মুছে দিল। অর্থি কিছু মুহূর্ত চুপ থেকে অভিমান নিয়ে আওড়ালো, যেন স্বামীর কাছে এই স্বামীর নামে অভিযোগ জানাচ্ছে। আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, আপনি আমার কথা ভাবেননি? আরও দুফোঁটা অশ্রু গড়ালো অর্থির কপল বেয়ে। নির্ভর পুনরায় তা মুছিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলতে শুরু করলো। বিশ্বাস করো, আগে তোমাকে ফিরিয়ে দিলেও কাল রাতে ফিরিয়ে দিতে চাইনি। সব ভুলে আমিও স্বার্থপর হতে চেয়েছিলাম। যে মেয়ে আমার মতো সামান্য ছেলের জন্য সব ছেড়ে চলে আসতে পারে, তাকে আমি কি করে ফিরিয়ে দিতে পারি? বিশ্বাস করো, তোমার সিনিয়রকে কাল তোমাকে সে ফিরিয়ে দিত না। এত কথার পিঠে অর্থি একই স্বরে শুধালো। তাহলে আমাকে বাড়ি ফিরতে বলেছিলেন কেন? আমি তখন বলেছিলাম চলো আমাদের বাড়ি যাই, কারণ আমি চেয়েছিলাম তোমার পরিবারের সাথে গিয়ে কথা বলতে।
জানি তারা মানতো না, কিন্তু চেষ্টা তো একবার করতেই হতো বলো। যদি তোমার পরিবার না মানতো, সিরিয়াসলি বলছি অর্থি, তোমাকে নিয়ে ওই রাতেই আমি পালাতাম, কিন্তু আর দূরে সরতাম না। কিন্তু তোমার ভাই এসে এসব সহজ করে তুলবে ভাবতে পারিনি। ভাইয়া আমার থেকে বিশাল একটা থ্যাঙ্কস ডিজার্ভ করে। প্রশ্নের পিঠে তৎক্ষণাৎ এমন জবাব পেয়ে অর্থি আশ্চর্য বনে গেল। ছেলেটার মনে এসব ছিল বুঝি? তাহলে তাকে নাকা দিয়ে এসব বললেই তো হতো। তাহলে অন্তত সে নিশ্চিন্ত থাকতো যে তার সিনিয়র তাকে ছেড়ে দেওয়ার পায়তারা করছে না। এত অভিমান জমতো না ছেলেটার প্রতি। অর্থি কোনো কথাই বলল না। নির্বাক শখের রমণীর অভিমান ভোলাতে হঠাৎ শান্ত ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ অর্থি, আই লাভ ইউ সো 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 মাচ, আমার বধূ রানী। স্বামীর মুখে এমন বাক্য শুনে অর্থির খুশিতে মনটা ভরে উঠল। হৃৎপিণ্ডের ধুকভুকানের তীব্রতা অনুভব করল। চোখ অন্যদিকে ঘুরিয়ে মুখে উচ্চারণ করল, বাট আই হেট ইউ সিনিয়র। বইয়ের জবাব পেয়ে নির্ভর হেসে উঠল। হাসির শব্দে অর্থিও তাকালো স্বামীর পানে। নির্ভর বউয়ের চোখে চোখ রেখে বলল, যদি ঘৃণা এত সুন্দর আর আনন্দদায়ক হয়, তাহলে এই ঘৃণা করা মেয়েটির সাথে আমি আজীবন হাসি মুখে কাটিয়ে দিতে পারবো। এ পর্যায়ে অর্থিও কিঞ্চিত হাসল স্বামীর পানে তাকিয়ে থেকে। নির্ভর হঠাৎ আবদার করে বলল, একটা চুমু খাবো তোমাকে অর্থি। এমনভাবে অনুমতি চাইতে দেখে লজ্জায় আড়ষ্ট হলো। তবুও চোখ থেকে চোখ না সরিয়ে হাসি বদনেই বলল, নিজের হালাল নারীর থেকে অনুমতি চাইছেন স্বামীজান? হ্যাঁ চাইছি, খাই, শুধু একটা। অর্থি মুখে কোনো শব্দ উচ্চারণ করল না। আঁখি দুটি বুঝিয়ে নিয়ে নীরব সম্মতি জানিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করল স্বামীর থেকে হালাল স্পর্শ পাওয়ার। নিজের মুখটা সামনে এগিয়ে ধরল। অর্থিকে এমন করতে দেখে নির্ভর আলতো হেসে নিজের মুখটা বাড়িয়ে মেয়েটার কপালে ওষ্ঠ ছোঁয়ালো। কয়েক সেকেন্ডে স্থির রেখে নিজের মুখটা সরিয়ে নিল। অর্থি তড়িৎ চোখ মেলে তাকালো। সে তো ভেবেছিল নির্ভর ওষ্ঠ চুম্বন করবে, তাই এভাবে অনুমতি চাইছে। কিন্তু এ ছেলে সামান্য কপাল স্পর্শ করার জন্য অনুমতি চেয়েছিল। এত ভদ্র হতে কে বলেছে এই ছেলেকে? অর্থি হালকা রেগে গেল। রাগত্ব স্বরে ছোট করে উচ্চারণ করল, আনরোমান্টিক খচ্চর একটা। কাছাকাছি থাকায় তা ঠিক শুনল নির্ভর। মুচকি হেসে বুকে ছেড়ে নিচে শুয়ে পড়ল। পুনর অর্থিকে টেনে নিয়ে নিজের বুকের উপর স্থান দিল। দুহাতে শক্ত করে আঁকড়ে নিয়ে অর্থি চুলের মাঝে ঠোঁট ছোঁয়ালো। পরক্ষণে বলে উঠল, রোমান্টিক হওয়ার অনেক সময় পাবো, আর যখন হব তখন তুমি সামলাতেও হিমশিম খাবে। কিন্তু আপাতত ঘুমাও শোনা। কদিন যত কষ্ট পেয়েছো তা আজ স্বামীর বুকে মাথা রেখে ভুলিয়ে দাও। শুধু আমাকে অনুভব করো অর্থি, আর কিচ্ছু না। অর্থি আর কথা বলল না। নিশ্চিন্তে স্বামীর বুকে জায়গা পেয়ে চোখ বুঝল, যেন সে সত্যি কদিনের ভারী হয়ে থাকা চোখ দুটোতে বিশ্রাম দিতে চাইছে। নির্ভরও তার শখের নারীকে আরেকটু আগলে নিয়ে সব কষ্ট দূরীভূত করতে সাহায্য করল। একটা সময় দুজনেই সব ভুলে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। রাত বাড়ছে, তার সাথে বাড়ছে ব্যথার তীব্রতা। রাত হলেই যেন পৃথিবীর সমস্ত ব্যথা এসে জমা হয় তার বুকে। কিছু স্মৃতি, কিছু আশা, কালো নয়নের অধিকারিণীকে নিয়ে দেখা কিছু স্বপ্ন, সব যেন রাত হলেই তার বুকে ছুরির আঘাত করে। ব্যালকনিতে বসে খোলা আসমানের পানে তাকে হাজারো ব্যথা। নিজের প্রতি অসংখ্য অভিযোগ মনে মনে উগরে দিতে ব্যস্ত থাকে মন। দিনের আলোয় কাজ আর মানুষের ভিড়ে থেকে কষ্টতা লাঘব পেলেও রাত হলেই তীব্র থেকে তীব্রতার বেগে ধরা দেয়। যখনই বাড়িতে থাকে তখনই এই ব্যালকনিতে বসে খোলা আসমান পানে তাকিয়ে থাকতে ভালো লাগে। আসমান পানে তাকিয়ে কিভাবে তা বোধহয় নিজেও জানে না। আধারিয়া রাত হোক বা জ্যোৎস্না শোভিত রাত, অর্ধেক রজনী এখানেই পার হয়। সারাক্ষণ মা বাবাকে মাতিয়ে রাখা ছেলেটা আজকাল নীরব থাকতেই পছন্দ করে। কে এক তীব্র অস্থিরতায় ঘিরে ধরে তাকে, তা সে ছাড়া আর কেউ জানে না, বুঝে না, আর সে কাউকে বোঝাতেও চায় না। আজকাল প্রতিটা নিঃশ্বাসও যেন তার কাছে বিষের মতো মনে হয় এই শ্বাস চিরদিনের মতো বন্ধ হয়ে গেলেই ভালো হয়। ওই শ্বাস প্রশ্বাস চললেই তো একরাশ বুক ভাঙা কষ্টে সে তাকে জড়িয়ে থাকবে। মেয়েটা যেন তার জীবনে এক মরণ বাণ হয়ে ধরা দিয়েছে। তার ভাবনায় ব্যাঘাত ঘটাতে ব্যালকনিতে অন্য কারো আগমন ঘটল। ছেলেটা হয়তো বুঝল কে এসেছে, তাই আর ফিরেও দেখল না। আনিকা বেগম উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকা ছেলের কাছে বসল। কিছু মুহূর্ত পূর্বেই তারা ডিনার সেরেছে। সব গুছিয়ে মাত্রই এলো ছেলের কাছে। বাপের বাড়ি থেকে বিকেলেই ফিরে এসেছে। যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই ছেলেকে বাড়িতে একা ফেলে সেখানে থাকতে মন চায়নি। যদিও বাড়িতে স্বামী উপস্থিত আছে। আনিকা বেগম ছেলের কাঁধে মাথা রেখে নিজেও তাকালেন দূরের ওই আসমান পানে। কি দেখে তার ছেলেটা ওখানে? সে তো একটা চাঁদ আর কিছু সংখ্যক তারা ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না।
কিন্তু একই জিনিস রোজ রোজ এভাবে দেখার কি আছে? বুঝতে পেরেও যেন বুঝতে পারেন না তিনি। কি করে ছেলের কষ্টটা লাঘব করবেন তিনি? মা হয়ে ছেলের এত কষ্ট যে তিনি আর মেনেই নিতে পারছেন না। তিনি ছেলেকে আদর ভরা কণ্ঠে ডেকে উঠল। আমার আব্বা। মায়ের ডাকে কিঞ্চিত হাসল পিয়ার্স। তার মাটা যখনই সুযোগ পাবে তখনই এসে তার পাশে বসে। এতে পিয়ার্সের ভালোই লাগে, অন্তত মা তো তার পাশে আছে। সেও ব্যঙ্গ করে জবাব দিল। বলুন আমার আম্মা। আনিকা বেগম এবার ভারী কণ্ঠে বলে উঠল। যখন আমি আমার আব্বার চোখে কষ্ট দেখি তখন আমারও ভীষণ কষ্ট হয়। আমার আব্বু আমার কষ্ট লাঘব করবে? পিয়ার্সের কষ্টের মাত্রা যেন আরও একটু বাড়ল। কি করে কমাবে তার মায়ের কষ্ট? মায়ের কষ্ট তো তখনই লাঘব হবে যখন সে মেয়েটাকে পুরোপুরি বলতে পারবে। কিন্তু এটা আদৌ সম্ভব যে সে তার শ্যামাঙ্গিনীকে চিরতরে ভুলে যাবে? পিয়ার্স তো দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল। আপনার আব্বা যে অপরাগাম্য, আপনার আব্বা ব্যর্থ নিজের আর তার মায়ের কষ্ট কমাতে। এমন জবাবে আনিকা বেগমের অভিমান হলো বুঝি। ছেলের কাছ থেকে মাথা সরিয়ে নিল, অভিমান জড়িত কণ্ঠে আওড়ালো। ওই মেয়েটা বুঝি নিজের মায়ের থেকেও বড় হয়ে গেছে তোমার কাছে, যে মায়ের কষ্ট কমাতে পারছো না? পিয়ার্স অকস্মাৎ নিচে বসে পড়ল। মায়ের কোলে মাথা রেখে মাকে দুহাতে আঁকড়ে নিয়ে বলে উঠল। আম্মু জানো, আজকাল ওই মেয়েটাকে না পাওয়ার কষ্ট থেকেও বেশি কষ্ট হয় ভাই আমার থেকে দূরে সরে যাচ্ছে বিধায়। মনে হয় ভাই আমাকে ভুল বুঝছে, ও আমাকে একটু বুঝতে পারছে না। ওর চোখে আজকাল আমার প্রতি এক চাপা রাগ দেখতে পাই জানো। এসব মেনে নেওয়ার আমার জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমার যখনই মনে হয় আমি নিজের বড় ভাইয়ের কাউকে ভালোবেসে যাচ্ছি তখনই অপরাধবোধ এসে আমাকে ঘিরে ধরে। কিন্তু আমার মনকে বুঝিয়ে আমি ব্যর্থ আম্মু। আমার নিজেকে আজকাল সবার পথের কাঠা মনে হয়, কিন্তু আমার দোষ ঠিক কোথায় আম্মু? কি করব আমি বলো? না পারছি মেয়েটাকে ভুলতে, আর না পারছি ভাইয়ের চোখে ভালো হতে। বলো না, কি করা উচিত আমার? বলতে বলতে পিয়ার্সের গলা ধরে এলো। ছেলের কথায় আনিকা বেগমের চোখে পানি চলে এলো। কিভাবে বোঝাবে ছেলেটাকে? রোজই তো এটা সেটা বলে বোঝায়, কিন্তু ওই মন যেন কোনো যুক্তি মানতেই চায় না। তিনিও এসব বোঝেন, কিন্তু ছেলের কষ্ট যে আর সহ্য হয় না। সে ও বাড়িতে গিয়ে ভাইয়ের থেকে শুনেছে বড় ছেলেও মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছে। এটাই তো তারা চেয়েছিল। আর যখন বিয়ে হয়েই গেছে, তাও আরেক ছেলের সাথে, তখন সেই মেয়েকে নিজের ছেলের জন্যই বা কী করে চাইবে? এজন্য বড় ছেলেকেই বা কী দোষ দিবে? নিজের স্ত্রীকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। আর কেউ তার বউকে ভালোবাসে শুনলে রাগ হবে, এটাও তো স্বাভাবিক। মেয়েটাকে পাওয়ার আর কোনো পন্থা অবশিষ্ট নেই। তাহলে মেয়েটাকে ভেবে তার ছেলেটা আর কত কষ্ট পাবে? তিনি ছেলের আড়ালে চোখের পানি মুছে নিল। অকস্মাৎ বলে উঠল। বিয়ে করে নে আব্বা, আমি তোর জন্য সুন্দর মেয়ে দেখে দিব। একবার বল বিয়ে করবি? পিয়ার্স তড়িৎ মায়ের পানে তাকালো। তার মা এই কথা কি করে বলতে পারে? অন্য মেয়েকে বিয়ে করার কথা ভেবেই যেন বুকটা জ্বলতে শুরু করলো। মায়ের থেকে সরে পুনরায় নিজের বসা সেই চেয়ারে বসে পড়ল। দূর আকাশে তাকিয়ে ধরাসরেই আওড়ালো। এমন আবদার করো না আম্মু, তাহলে তোমার ছেলে নিঃশেষ হয়ে যাবে। ছেলের জবাব পেয়ে আনিকা বেগম রেগে গেল। রাগত্ব স্বরেই বলল। তাহলে তুমি কি চাও? তোমার মা বাবা তোমাকে কষ্ট থাকতে দেখে নিঃশেষ হয়ে যাক, এটাই চাও তুমি? মায়ের রাগাই বোধহয় বুঝল পিয়ার্স। মাকে বোঝাতে কিছু বলবে, তখনই সেখানে তার বাবা পিয়াল সৈয়দ মর্তুজার আগমন ঘটলেন। তাদের দিকে এগিয়ে আসতে আসতেই শুধালো। মা ছেলে আমাকে ছেড়ে কি নিয়ে গল্প করছো? বাবার প্রশ্ন পেয়ে সেদিকে তাকালো পিয়ার্স। পুনরায় চোখ সরিয়ে নিল। স্ত্রীর নীরবতা দেখে হয়তো কিছু একটা বুঝলেন পিয়াল সাহেব। স্ত্রী থেকে ছেলের বিষয়ে সবই শুনেছিলেন। তিনি গিয়ে স্ত্রীর পাশে বসলেন। স্বামীকে পেয়ে আনিকা বেগম এবার স্বামীর কাঁধে মাথা রেখে অনুরোধের সহিত বলল। আপনি আমার ছেলেটাকে বলেন না যেন বিয়ে করে নেয়। ওর কষ্ট যে আর আমার সহ্য হচ্ছে না, ওকে বোঝান আপনি একটু। বলতে বলতে কেঁদে উঠলেন তিনি। মায়ের কান্না শুনে পিয়ার্স অসহায় চাহনি দিল বাবার পানে। পেয়াল সাহেব বুঝলেন না ছেলেকে বোঝাবে নাকি স্ত্রীকে। নিজের স্ত্রীকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বোঝানোর স্বরে বলল। শান্ত হও অনি, ছেলে আমার বাচ্চা নয় যে আমি যা বলবো তাই শুনবে। ও এখন বুঝদার হয়েছে, ওর দিকটাও বোঝো, সময় দাও। হুট করে বললেই কি বিয়ে করা যায়? তুমি চাও ছেলেকে জোর করে বিয়ে দেই, তারপর সে মেনে না নিতে পেরে মেয়েটার সাথে দুর্ব্যবহার করুক, তার সংসারে অশান্তি হোক?
ছেলেটা আমার অসুখী থেকে যাক। তাহলে কি করলে আমার ছেলেটার কষ্টটা কমবে শুনি? তৎক্ষণাৎ স্ত্রীর প্রশ্ন পেয়ে আলতো হেসে বলল পিয়াল সাহেব। সময় দাও ছেলেকে অনি, জোর করো না, সময় সব ঠিক করে দিবে। নতুন করে কাউকে ভালোবাসতে শিখো বা নিজেকে বোঝাতে সক্ষম হও, আর তুমি মেয়ে খুঁজতে থাকো। দেখবে ছেলে একদিন মন থেকে সব মেনে নিবে। সেই দিন সে সুখীও হবে আর কষ্টও তোমার কমবে। স্বামীর কথা একটু শান্ত হলো আনিকা বেগম। মাকে শান্ত হতে দেখে পেয়ার স্বস্তির শ্বাস ফেলল। বাবার পানে তাকালো কৃতজ্ঞতার সহিত। প্রিয়ম সাহেবও যেন চোখের সহিত ছেলেকে ভরসা দিলেন, বুঝিয়ে দিলেন ওনারা সর্বক্ষণ আছে ছেলের পাশে আর থাকবেও। কাক ডাকা ভরে ঘুম ভাঙল নির্ভরের। রোজকারের অভ্যাস কিনা তাকিয়ে দেখলো বউটা এখনো তার বুকের উপর সুখের নিড্ডা দিচ্ছে। নির্ভর আলতো হাসলো এমন অভাবনীয় দৃশ্য দেখে। এমন তো শুধু স্বপ্নেই কল্পনা করত, কিন্তু তা আজ বাস্তবে পরিণত হতে দেখে মনটা ছেয়ে গেল খুশিতে। নিজের জীবনের সবচেয়ে সুখময় ভর মনে হলো এটাকে। নির্ভর বুঝে পায় না মেয়েটা এত অল্পতেই খুশি কেন। তার যে বুক ছাড়া আর কিছুই দেওয়ার সামর্থ্য নেই মেয়েটাকে, কিন্তু মেয়েটা এতেই খুশি। কাল সে কতগুলো মোটামুটি দামের পোশাক এনে দিল, কিন্তু মেয়েটা স্বামীর থেকে ওই সামান্য পোশাক পেয়ে যেন খুশিতে উড়েছিল। এত ভালো কেন বাসে মেয়েটা তাকে? উত্তর পায় না নির্ভর, আর পেতেও চায় না। শুধু মনে মনে মেয়েটাকে ভালো রাখার পণ করলো। মেয়েটাকে বুক থেকে সরিয়ে নিচে শুয়ে দিল। বউয়ের কপালে আলতো স্পর্শ দিয়ে উঠে পড়ল। বাড়ির বাইরে তৈরি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। লক্ষ্য করলো তার মা উঠে সব কাজ প্রায় সেরে ফেলেছে। মায়ের তো স্কুলও আছে আজ, এই গ্রামের শিক্ষকতা করেন তিনি। তার এই মাও পরশু রাত থেকে তার উপর রেগে আছে। বউয়ের অভিমান ভাঙাতে পারলেও মায়ের অভিমান কি করে ভাঙাবে এখন? কিছু ভেবে নিজেদের গ্রামের বাজারে এলো। সেখান থেকে কতগুলো বড় বড় মাছ কিনে আনলো। প্রতিবার বাড়ি আসলে এমনিই করে সে, না হলে তার মা তো খাওয়া পড়ার দিকে ধ্যানই দেয় না। সে কিনে রেখে গেল অন্তত নষ্ট হওয়ার ভয়ে খায়। সে মাছগুলো এনেই মায়ের হাতে ধরিয়ে দিল। নিতু বেগম তা হাতে নিলেও ছেলের সাথে কথা বললেন না, কিন্তু পাশ থেকে তার এক চাচি বলে উঠল, কিরে নির্ভর, এত এত বড় মাছ কি নিজের বউকে খাওয়াতে এনেছিস নাকি? যতই হোক তোর বড় লোক বউ বলে কথা। চাচির ঠেস মারা কথায় পাত্তা দিল না, বরং তা কাজে লাগে আলতো হেসে বলে উঠল, ঠিক বলেছ চাচি, আমার আম্মু আমার উপর ভীষণ চটে আছে। রাগ দেখিয়ে যদি আমার বউকে ভালো ভালো খেতে না দেয়, তাই কিনে রেখে গেলাম। নিতু বেগম তখন একটা বটি নিয়ে মাছ কাটতে বসে পড়েছে। ছেলের কথা শুনে নিজেও ঠেস মেরে বলে উঠল, বাহ, বিয়ে করতে না করতে বউয়ের প্রতি এত টান! মায়ের থেকে বুঝি বউ বড় হয়ে গেল একদিনেই? নির্বাত ছোট একটা টুল টেনে মায়ের কাছাকাছি বসে হাসি মুখে বলে উঠল, একটা মাত্র বউ আমার কাছে বউ তো বড় হবেই বলো আম্মু। আরও ভালোবেসে বিয়ে করেছি বলে কথা। ছেলের মশকরা বুঝতে পেরে নিতু বেগম কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, ধুর, আমার চোখের সামনে থেকে দূর হও। নির্ভর গেল না, মায়ের উদ্দেশ্যে বলে উঠল, ও আম্মু, রেগে আছো কেন? মানছি তোমাকে না জানিয়ে বিয়ে করা ঠিক হয়নি, কিন্তু এত সুন্দর একটা বৌমা এনে দিলাম, তা নিয়ে তো খুশি থাকতে পারো। নিতু বেগম সেই একই স্বরে বলল, বৌমা পেয়েই খুশি আছি, শুধু তোর ওপর খুশি হতে পারছি না। তাই আমার হাতে মার খাওয়ার আগে দূরে যা বলছি। মা যে এত তাড়াতাড়ি গলবে না তা ভালোই বুঝলো নির্ভর। উঠে দাঁড়ালো। তখনই পাশ থেকে খিলখিল করা হাসির শব্দ শুনে সামনে তাকালো। দেখলো তার বউ হাসছে। ওই হাসি আর ঘুমের কারণে ফোলা ফোলা মুখ দেখে মুগ্ধ হলো নির্ভর। হাসির কারণ বুঝলো না, কিন্তু হাতের ইশারে বউকে কাছে ডাকলো। অর্থিতা দেখে সেদিকে এগিয়ে গেল। মাত্রই ঘুম ভেঙেছে তার, খুব একটা সকাল হয়নি, তবুও তার মনে হয়েছিল সে উঠতে দেরি করে ফেলেছে। নির্ভর তাকে ডাকেনি কেন ভেবে রাগও হয়েছিল, কিন্তু বাইরে বেরিয়ে নির্ভরকে একটা 3/4 প্যান্ট আর টি শার্ট পরা দেখতে তার কেন জানি হাসি পেল। ভাইদের কখনো এভাবে দেখেনি, আর এই ছেলেটাকে যেন এমন পোশাকে বাচ্চা বাচ্চা লাগছে, এজন্যই বেশি হাসি পেয়েছে। কই রাতে তো সে খেয়াল করেনি ছেলেটা এই পোশাকেই ঘুমিয়েছিল বুঝি। ভাবতে ভাবতে স্বামীর পাশে গিয়ে দাঁড়ালো। নির্ভর তাকে সেই টুলটাই মায়ের পাশে বসিয়ে দিল। পাশ থেকে সেই চাচিটা এসব দেখে পুনরায় বলে উঠল, বুঝলে আপা, তোমার আজীবনই কাজ করে খেতে হবে। দেখে তো মনে হয় তোমার ছেলে একটা ননির পুতুল ঘরে এনেছে। এসব করছে বলে মনে হয় না। তাই তোমার আর ছেলের বউয়ের কাজ করা খাওয়া লাগবে না। অর্থির কথাগুলো শুনে খারাপ লাগলো, কিন্তু নির্ভর বা নিতু বেগম সেসব কথায় পাত্তা দিল না। এই মহিলা সবার পিছে লাগে। একটু পরে দেখা যাবে অর্থির কাছে তার শাশুড়ির সম্পর্কে কান ভাঙাবে, কিন্তু নির্ভর হয়তো বউয়ের খারাপ লাগাটা বুঝলাম, তাই চোখের ইশারায় ভরসা দিল। চোখের দ্বারায় যেন বুঝিয়ে দিলে সবাই পাত্তা দিও না, আমি আছি তো পাশে।
অর্থিয়া যেন স্বামীর চোখে ভরসা খুঁজে পেল। শাশুড়ির পাশে বসে থেকে মাছকাটা দেখল, যেন সব নিজের আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে। তবে কখনো সফল হতে পারবে কিনা কে জানে। কিন্তু সকাল সকাল স্বামী আর শাশুড়ির পাশে থেকে সময়টা ভালোই কেটে গেল। খুব ভোরে ঘুম ভাঙল নিশাতের। কাল স্বামী ডেকে দেওয়ার পর সেই যে ঘুম থেকে উঠল, তারপর সারাদিনের মধ্যে আর ঘুমায়নি। বাড়িতে কারো মন মেজাজ ঠিক নেই, তাই টুকটাক কাজে সাহায্য করেছে। আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। সন্ধ্যার পরপরই রাতের খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়েছিল। তবে অর্থি আপুর রুমে। মেয়েটাকে অনেক মিস করেছে। কলও করেছিল, কিন্তু রিসিভ করেনি মেয়েটা। আজ আবার ফোন করবে ভেবে রেখেছে। না জানি মেয়েটা এখন কেমন আছে, কি করছে সেখানে। নিশাত উঠে আগে ওয়াশরুমে গেল। কলেজ যেতে হবে, তাই আগে গোসল সেরে নিল। শরীরে ঠান্ডা পানির স্পর্শ পেয়ে মনও যেন ঠান্ডা হয়ে উঠল। মনে মনে ভাবল, আচ্ছা, সে তো কাল ডাক্তারবাবুকে কফিও দিতে চায়নি, আর পড়তেও যায়নি ওই রুমে। লোকটা কখন ফিরেছিল? শরীর সুস্থ আছে তো? লোকটা কি তাকে বাড়ি ফিরে এসে খুঁজেছিল একবারও? সে জেগে থাকতো, কিন্তু ঘুমের কাছে হার মেনেছিল। আর অর্থি আপুর রুমে ঘুমিয়েছিল যাতে লোকটা রুমে না থাকতে হয়। সে কি এতটা অবুঝ নাকি? সেদিনের পর রায়ন মুখ ফুটে আর না বললেও সে ঠিক বুঝতে পারে যে তার স্বামী চায় সে ওই রুমেই থাকুক। কিন্তু মনে মনে ভাবলে কি হবে? বের করার সময় তো মুখে বলেই বের করেছিল, তাহলে এখন কেন মুখে বলতে পারবে না? সেও মনে মনে পণ করে আছে। যতদিন নয় খাটাস ডাক্তার তার কাছে সে সুন্দর করে না বলছে। চড়ুই পাখি, আজ থেকে স্বামীর রুমটা তোমার রুম। আজ থেকে তুমি এই রুমে থাকবে। তুমি এই রুম জুড়ে আধিপত্য কায়েম করবে। ততদিন ওই রুমে থাকবে না। এইভাবে একটু একটু কাছে থেকে ছেলেটাকে জ্বালিয়েই যাবে। নিজের ভাবনায় নিজেই মুচকি হাসলো নিশাত। গোসল শেষ করে বেরিয়ে এলো। আজ আর নিচে নামলো না কাজ করতে। বই নিয়ে বসলো পড়তে। অনেকক্ষণ পড়ার পর যখন ক্ষুধা অনুভব হলো, তখন উঠে কলেজের জন্য তৈরি হয়ে নিল। আজ একটু সাজতে ইচ্ছে হলো নিশাতের। ইচ্ছে পূরণ করতে অর্থি আপু জিনিস দিয়ে হালকা সাজলো। তারপর ব্যাগ গুছিয়ে নিয়ে নিচের দিকে চলল। রুম থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে সিঁড়ির কাছাকাছি আসতেই দেখা হলো স্বামী নামক ব্যক্তির সাথে। দুজনেই দুজনের দিকে তাকালো। রায়ান খেয়াল করলো বউ আস্তার সেজেছে, ঠোঁটের উপর লিপস্টিকও মেখেছে। এসব দেখে কি রায়ানের গলা শুকিয়ে এলো বোঝা গেল না। তবে ম্যাডাম অ্যাপেলসটা বারবার উপর নিচ বরাবর নড়তে দেখা গেল। কিন্তু নিশাত সেসব খেয়াল করলো না। হঠাৎ কি মনে করে নিজের ব্যাগটা রায়ানের সামনে ধরে অনুনয় করে বলে উঠল, ও ডাক্তারবাবু, আমার ব্যাগটা একটু নিন না প্লিজ। আমার না ক্ষুধায় আর হাত পা চলছে না, কষ্ট হচ্ছে এই ভারী ব্যাগ বইতে। রায়ান বিনা বাক্য ব্যয়ে বইয়ের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। এই তুলোর মতো ওজনের ব্যাগ বইতে নাকি তার বইয়ের কষ্ট হচ্ছে। বইয়ের নাটক বুঝেও কিছু বলল না। মনে করলো কাল রাতের কথা। কাল বাড়ি ফিরে একবারও মেয়েটাকে দেখতে পায়নি। কতক্ষণ অপেক্ষা করেছে। ভেবেছে কফি নিয়ে বোধহয় আসবে, কিন্তু মেয়েটা যায়নি। ভেবেছিল আজ আসলে পুনরায় বলবে মেয়েটাকে এই রুমে থাকার জন্য, কিন্তু ওই মেয়ের চিহ্ন পর্যন্ত পায়নি। তারপর থাকতে না পেরে মেয়েটাকে ডাকতে পর্যন্ত গিয়েছিল। বন্ধ দরজায় নক করে শান্ত স্বরে দুবার ডেকেও ছিল, কিন্তু বইয়ের সাড়া না পেয়ে ঘুমিয়ে পড়েছে। ধরে নিয়ে নিজের রুমে ফিরে এসেছিল। রাতের কথা মনে করে একটা হতাশ শ্বাস ফেলল রায়ান। ব্যাগটা হাতে নিয়েই নিচের দিকে অগ্রসর হলো। নিশাত মুচকি হেসে পিছু পিছু নামলো। নিচে শুধু রিমি বেগমই উপস্থিত আছেন। সাথী বেগম দুদিন আর কোনো কাজ করার জন্য নিচে নামেন না। রিমি বেগমও জোর করেনি, মন ভালো হলে এমনিতেই আসবে। আর তার স্বামী আর দেবরও সকাল সকালে বেরিয়ে পড়েছে। মেয়েটা তো আর নেই। ছোট ছেলেও বোধহয় রুমে আছে। নিজের ছেলেকে বৌমার ব্যাগ বইতে দেখে কিঞ্চিত হাসলেন। খাবার এনে ছেলে বৌমার সামনে রাখলেন। দুজনেই দ্রুত খেয়ে বেরিয়ে পড়ল। রায়ান নিজের গাড়ি বের করে আনতে নিশাত তাতে চড়ে বসল। নিজের সিট বেল্ট বাঁধা হতে না হতে রায়ানকে তার দিকে ঝুঁকে আসতে দেখে স্থির হয়ে গেল। লোকটা চোখের চাহনিতে যেন অন্য কিছু প্রকাশ পাচ্ছে। এ লোককে আজ আবারও কিছু খারাপ ঘটানোর কথা ভাবছে নাকি? ভেবেই যেন শরীর বেয়ে শীতল স্রোত বয়ে গেল। মুখে কিছু উচ্চারণ করবে, তারপর বেয়ে রায়ান হাত বাড়িয়ে ড্যাশবোর্ডের উপর রাখা টিস্যুর বক্স থেকে একটা টিস্যু এনে বইয়ের ঠোঁট থেকে লিপস্টিক ঘষে ঘষে পরিষ্কার করে দিল। তারপর সামনে থেকে সরে সোজা হয়ে বসল। নিশাত অবাক হয়ে নিজের একটা হাত ঠোঁটের উপর রাখলো। অবাক কণ্ঠে শুধালো, এটা কি হলো? রায়ান গাড়ি স্টার্ট দিয়ে ভাবলেশীন হয়ে বলে উঠল, তোমার ওই লিপস্টিক রাঙা ওষ্ঠদয় আমাকে নিয়ন্ত্রণ হারা করতে চাইছিল, কিন্তু এখন নিয়ন্ত্রণ হারানোর সময় নয়। তাই এই পন্থা অবলম্বন করতে বাধ্য হলাম। কথার মানে বুঝে লজ্জা পেল। তবে এমন যুক্তিহীন কথা শুনে রাগও হলো। নিশাত কটমট করে তাকালো রায়ানের পানে। কত শখ করে আজ একটু সেজেছিল, আর এই লোক। রায়ান সেই চাহনিকে পাত্তা দিল না। সম্মুখে তাকিয়ে মনোযোগের সহিত ড্রাইভিংয়ে মন দিল, যেন তার সব ধ্যান ড্রাইভিংয়ে সীমাবদ্ধ। রায়ান তার কেবিন রুমে বসা, এক রোগীর রিপোর্ট ঘাটতে ব্যস্ত। নিশাদের ক্লাস শেষ করে এসেছে বহু পূর্বে। এখন প্রায় ছুটির সময় হয়ে এসেছে।
মেয়েটার ক্লাস শেষ হলেই হাসপাতালে ছুটতে হবে, সার্জারি আছে আর একটা। এর মধ্যেই কেউ বিনা অনুমতিতে তার রুমে এলো। কারো আগমন হেতু সামনে তাকিয়ে মুস্কানকে দেখতে পেয়ে বিরক্ত হলো। এই মেয়েকে এত বলার পরও পিছু ছাড়ছে না। এক সময়কার বন্ধু ভেবে থাপ্পড়ও লাগাতে পারছে না দুই একটা, কিন্তু এই মেয়ে নিজের যেতে অটল। রাগ আর বিরক্তির সহিত বলে উঠল, অনুমতিবিহীন কারো রুমে আসতে নেই জানিস না? আর বারণ করেছি না আমার কাছে আসতে? মুস্কান সেসব বুঝি পাত্তা দিল। সে ভাবলিসীন বসে পড়ল রায়ানের সামনে। মেয়েটার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। জীবনের সব পেয়েও যেন অনেক অপূর্ণতায় ঘেরা তার জীবন, আর এই অপূর্ণতাই যেন সে মেনে নিতে পারে না। রায়ানকে সে এত কষ্ট চেষ্টা করেও পাচ্ছে না। এটা যেন কষ্টের পাশাপাশি জেদটাকেও দ্বিগুণ করে তুলছে। ছেলেটা আগে অন্তত বন্ধু হয়ে পাশে ছিল, কিন্তু আজকাল সর্বদা তাকে এড়িয়ে চলে। এসব ভেবে যেন মুস্কানের মাথায় আগুন জ্বলে ওঠে। মনে হয় ওই মেয়েটাকে শেষ করে দিয়ে রায়ানকে নিজের করে নিক। আবার মাঝে মাঝে মনে হয় নিজেকেই শেষ করে দিক। দিনে দিনে যেন একটা মেন্টাল ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে। একাকিত্ব, অপূর্ণতা, বাবা মায়ের যথাযথ ভালোবাসা না পাওয়া যেন তাকে এক উন্মাদ নারীতে পরিণত করে ফেলেছে। নিজের হারটাকে সে কিছুতেই মানতে চায় না, আর তার কষ্টটাও যেন কেউ বুঝতে পারে না। ভাবনা বাদ রেখে ভাবলেশীনভাবে বলে উঠল, ফ্রেন্ডের কেবিনে আসতে বুঝি পারমিশন লাগে? আগেও তো নিতাম না, আর নিবও না। রায়ানও কথার পিঠে ভাবলেশীন জবাব দিল, বন্ধুত্বটা আর আমাদের মাঝে অবশিষ্ট নেই। তুই নিজের হাতে তা শেষ করেছিস। মুস্কান জানে রায়ানের কথা সত্য, কিন্তু মানতে চায় না। সবকিছুর জন্য ছোট্ট মেয়েটাকেই দায়ী মনে করে। ওই মেয়ে রায়ানের জীবনে না আসলে রায়ান তারই থাকতো। রায়ানের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে না গিয়ে বলে উঠল, আমি খারাপ কিছু করে থাকলেও তার কারণ তুই জানিস রায়ান। কেন আমাকে একটু বুঝতে পারছিস না? কেন আমার কষ্টটা অনুভব করিস না? কেন বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি? তুই বুঝেছিলিস নিহাত ছেলেটার ভালোবাসাটা, যে তোকে পাগলের মতো চেয়েছিল? রায়ানের রাগেশ্বরের প্রশ্ন শুনে মুস্কান থমকে গেল। রায়ান এসব জানলো কি করে? আশ্চর্য হয়ে শুধালো, তুই ওর বিষয়ে জানিস কি করে? আবিদরা বলেছিল তোকে? রায়ান একটু তাচ্ছিল্য হেসে বলে উঠল, বন্ধু ছিলিস তোরা আমার, তাই বিদেশে থাকলেও তোদের সব খবরই আমি রাখতাম। তাই আবিদরা না জানলেও ঠিকই জেনেছিলাম একটা ছেলে তোকে ভালোবেসে খুব করে চেয়েছিল, আর তুই তাকে ফিরিয়ে দিয়েছিলি। রায়ান সব আগে থেকেই জানে বুঝতে পেরে আর কিছু লুকানোর চেষ্টা করলো না। একটু উচ্চস্বরেই বলল, ওকে ছেড়েছিলাম কারণ আমি তোকে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে বুঝলি না। আমি তোকে কখনো বলেছিলাম যে আমি তোকে ভালোবাসি, বা ওই ছেলেকে ছেড়ে আমার কাছে চলে আয়? তাহলে আমাকে কেন মাঝখানে আনছিস? খুশি হয়েছিলাম এটা ভেবে যে তোকে কেউ ভালোবেসে চাইছে, তুই এবার ভালো থাকবি। কিন্তু তুই কি করলি? পুনরায় রায়ানের রাগেশ্বরের বাক্য শুনে মুস্কানও সেই একই স্বরে জবাব দিল, যা করেছি বেশ করেছি, আমার শুধু তোকে চাই বলেছি না আমি? মুস্কান এত জেদ পূর্ণ কথা শুনে রায়ান ফুসলিয়ে উঠল। যদি ছেড়েই দিবি তাহলে ওর সাথে ডেট কেন করেছিলি? কারণ আমি আমার একাকিত্ব ঘোচাতে চেয়েছিলাম, দ্যাটস ইট। রায়ান এবার পুনরায় তাচ্ছিল্য হেসে বলল, এটাই তোর প্রবলেম, যে তুই নিজের ছাড়া কারো ভাবিস না। যদি ভাবতিস তাহলে ওই ছেলের মন নিয়ে খেলতি না। আর আমাকে ভালোবাসার দাবি জানাস কোন মুখে তুই? যে ভালোবাসে সে কখনো ভালোবাসার মানুষটার অনুপস্থিতিতে একাকিত্ব ঘোচানোর জন্য অন্যজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে না। আমি শুধুই তোর জেদ ছিলাম, আর কিছুই নয়। এমন করে বলায় মুস্কান কিছু মুহূর্তে স্তব্ধ হয়ে রইল। মুস্কানকে চুপ থাকতে দেখে রায়ান শান্ত কণ্ঠে বলল, এখন তুই যেতে পারিস, আমার বউয়ের আসার সময় হয়ে গেছে। তোকে দেখলে রেগে যাবে। রায়ানের কথা শুনে হুঁশে ফেলল মুস্কান। কম্পমান স্বরে বলল, তুই যা মনে করার করতে পারিস, কিন্তু আমি তোকে ভালোবেসে চেয়েছি আর এখনো চাই। প্লিজ ফিরে আয় আমার কাছে। ডিভোর্স দিয়ে দে ওই মেয়েকে, আমার হয়ে যা তুই। ডিভোর্সের কথা শুনে রাগের মাত্রা বাড়ল, কিন্তু আর রাগ দেখাতে চাইল না। হঠাৎ উঠে হেঁটে গিয়ে টেবিলের সাথে হেলান দিয়ে মুস্কানের সামনে দাঁড়ালো। দুহাত পকেটে গুজে মুস্কানের পানে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো রায়ান। তুই নেহাতকে ছেড়েছিলি কেন? মুস্কানের সহজ স্বীকারোক্তি ভেসে এলো। কারণ আমি ওকে ভালোবাসতাম না। তাহলে তুই ভাব, আমার বউকে ছেড়ে দিয়ে তোর কাছে কেন আসবো, যখন আমি তোকে ভালোই বাসি না? রায়ানের ঠান্ডা স্বরের বাক্যের পিঠে মুস্কান কোনো জবাব দেবে তার পূর্বে রায়ান পুনরায় গলার আওয়াজ বাড়িয়ে বলে উঠল, বের হ আমার কেবিন থেকে। মুস্কান তাও বলার চেষ্টা করলো। রায়ন আমার কথা আই সেড গেট আউট অফ মাই কেবিন। রায়ানের উচ্চ আওয়াজের ধমক খেয়ে মুস্কান অপমানিত বোধ করল। রাগে কষ্টে চোখ দুটো ভরে উঠল। ধূপধাপ পা ফেলে বেরিয়ে এলো। কিছু দূর আগাতেই কিছু একটা দেখে থেমে দাঁড়ালো। দেখে যেন রাগটা দ্বিগুণ বেড়ে গেল। ঠিক ভুল ভাবনা বাদ রেখে পুনরায় রায়ানের কেবিনের দিকে এগিয়ে গেল।
ঠোঁটের কোণে খেলা করলো এক রহস্যময় হাসি, আবার বিনা অনুমতিতে প্রকাশ করলো। দরজাটা খোলা রাখলো। রায়ান কখনো টেবিলের সামনে দাঁড়িয়েছিল। মুস্কানকে ফিরে আসতে দেখে ভ্রুতে ভাঁজের সৃষ্টি হলো। ধমকে কিছু বলতে যাবে, তার পূর্বে মুস্কান অভাবনীয় কাজ ঘটিয়ে ফেলল। রায়ানের কাছে সে অকস্মাৎ দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে উচ্চ আওয়াজে বলে উঠল, আমি জানি তুই ভালোবাসিস আমায়, শুধু তোর বাবার ভয়ে ওই মেয়েটাকে ডিভোর্স দিতে পারছিস না। কিন্তু চিন্তা করিস না, ওই মেয়ে বেশি দিন আমাদের মাঝে বাধা হয়ে থাকতে পারবে না। মেয়েটাকে যেভাবেই হোক ডিভোর্স দে, তারপর আমরা দ্রুত বিয়ে করে নেব, ঠিক আছে? মুস্কানের এমন কাজে আর কথায় রায়ান আশ্চর্য হয়ে গেল। কী সব বলছে মেয়েটা? ছাড়ার উদ্দেশ্যে মুস্কানের দু বাহুতে হাত রাখলো। রেগে ধমক দিতে যাবে, তখনই চোখ পড়ল দরজার পানে। দরজায় দাঁড়ানো মেয়েটাকে দেখে বুক কেঁপে উঠল, গলা শুকিয়ে এলো। মুস্কানের কাজ আর কথা যেন পরিষ্কার হলো। দরজার সামনে তার বউ তাদের দিকে টলমল চোখে তাকিয়ে আছে, যেন সামান্য টোকা দিলে এখানে মেয়েটা বন্যা বইয়ে দিবে। রায়ান তৎক্ষণাৎ মুস্কানকে ঠেলে সরিয়ে দিল। দরজার দিকে আগাবে, তখন নিশাত উল্টো ঘুরে দৌড় শুরু করলো। রায়ান ব্যতিব্যস্ত হয়ে গিয়ে ডেকে উঠল,